দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুজন অতিথি, দুজনই রাজনৈতিক অঙ্গনের মানুষ। আছেন সাবেক এমপি ও বাংলাদেশ যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক অবু উকিল, এবং রয়েছেন সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা জনাব মোশাররফ আহমেদ ঠাকুর। আপনার দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা বার্তা কক্ষের আপডেট জানবো। আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপনার কাছ থেকে জানবো আজকের দিনের উল্লেখযোগ্য কি সংবাদ রয়েছে। সবুজ, তীব্র তাপ প্রবাহে বিপর্যস্ত সারা দেশ। আর এই তাপ প্রবাহের মধ্যে স্কুল কলেজ খুলে ফের একদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকা, রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর ও খুলনা জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে। তবে সব ক্লাস মর্নিং শিফটে হওয়ায় প্রাইমারি স্কুল খোলা থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। গরমের তীব্রতা না কমায় রবিবার সকাল থেকে ষষ্ঠ দফায় ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ২রা মে থেকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও চলমান এই তাপপ্রবাহ আরও ৩-৪ দিন থাকবে বলে জানানো হয়েছে। হিট স্ট্রোকে রবিবার নরসিংদী, চট্টগ্রাম, যশোর, ব্রাহ্মণবাড়িয়া ও রাজশাহীতে মৃত্যু হয়েছে ৫ জনের। এদিকে সারা দেশে তীব্র তাপপ্রবাহের মধ্যেই হবিগঞ্জের নবীগঞ্জ ও চুনারুঘাট উপজেলা ও মৌলভীবাজারে কালবৈশাখী ও শিলাবৃষ্টি হয়েছে। মৌলভীবাজারে ঝড়ে গাছ উপড়ে রেল লাইনে পড়ে বেশ কিছুক্ষণ সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ থাকে, পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সবুজ, আবহাওয়ার পাশাপাশি সংবাদে গুরুত্ব পেয়েছে টিআইবির সংবাদ সম্মেলনের তথ্য। পার্সোনাল ডেটা সিকিউরিটি বা ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের মাধ্যমে আরেকটি নিয়ন্ত্রণমূলক আইনের আশঙ্কা করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। আইনের খসড়ায় একটি বোর্ড গঠনের বিষয়টি উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, সরকারের নিয়ন্ত্রণে থাকা কোনো বোর্ড জনস্বার্থে কাজ করতে পারবে না, তাই একটি স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব করেছে টিআইবি। সবুজ, এসবই গুরুত্ব পেয়েছে দিনের খবরে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিনের সঙ্গে। আমরা বেশ কিছু বিষয় শুনলাম। শুরুটা করতে চাই অপু উকিলকে দিয়ে, যে প্রচণ্ড তাপদাহের মধ্যেই আমরা দেখেছি আজকে স্কুল কলেজ খোলা হয়েছিল, যদিও একদিনের মাথায় নতুন করে 5টি জেলা, বিশেষ করে রাজশাহী, ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর এবং খুলনায় 5টি জেলার শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে বন্ধ ঘোষণা করা হয়েছে। যদিও প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে এমনটাই বলছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আসলে এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? একদিকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বন্ধ আর প্রাথমিক খোলা। সত্যি বলতে কি, যে একটি দুর্যোগ যেটা চলছে বাংলাদেশে গরমের মধ্যে, পার্শ্ববর্তী দেশগুলোতেও চলছে, এটা থেকে যেন সকলে সুরক্ষায় থাকেন, আমরা টকশোতে বসে সে প্রার্থনা করব এবং সবাই যেন ভালো থাকেন, এই দুর্যোগকে প্রতিহত করতে পারেন, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। পাশাপাশি এই যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, উনি একটি প্রোগ্রামে কি বলেছেন সেটা নিয়ে আলোচনা করছেন। ব্যাপক অর্থে যদি দেখেন, সরকার প্রধান, তারা এই বাংলাদেশ, দেশের জনগণ, তাদের সুরক্ষা, সে ব্যাপারে কি ভাবছেন। মাননীয় মন্ত্রী মহোদয় যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি চাইবেন তার শিক্ষা স্কুলগুলো বা তার প্রতিষ্ঠানগুলো ভালোভাবে চলুক। ছাত্রছাত্রীরা ইতিমধ্যে করোনায় ব্যাপক মহামারীতে তাদের শিক্ষার ক্ষতি হয়ে গেছে, আগামী দিনগুলিতে তারা ভালো করুক, ভালো রেজাল্ট করুক, তার সেই আকাঙ্ক্ষাটা থাকবে, এটাই স্বাভাবিক। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই রিসেন্টলি একটি সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিষয় ন্যাশনাল অ্যাডাপশন প্ল্যানের একটি প্রোগ্রামে তিনি বলেছেন যে যুদ্ধ নয়, এই পৃথিবীর রক্ষায় আমরা সেই অর্থটা ব্যয় করতে চাই। এটা কিন্তু নতুন না। এই গরমকে কেন্দ্র করে যে মাননীয় প্রধানমন্ত্রী এটা বলেছেন তা কিন্তু না। এই ওয়েদার চেঞ্জের যে বিরূপ প্রতিক্রিয়া, এটা নিয়ে তিনি কিন্তু 2009-এর পরেই একটি তহবিল গঠন করেছেন এবং সেখানে তিনি একটি ওই কমিটি করে দিয়েছেন। সেই কমিটিতে তিনি একটি সিড মানি দিয়েছেন, 50,000 টাকা সিড মানি দিয়ে এটা শুরু করেছেন, যেন এই যে বৈশ্বিক
বিরূপ প্রতিক্রিয়া ওয়েদারের, এটাকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য যেন আমাদের সেই শক্তিটা থাকে, অর্জন করতে পারি। এবং সেই জন্য তিনি দেখবেন যে আহ্বান জানান যে গাছ লাগান, বৃক্ষরোপণ। এটা তার আহ্বানটা দলীয়ভাবে, সরকারিভাবে সব জায়গায় দিয়ে সরকারের পক্ষ থেকে 2009 থেকে দেখেছি যে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক গাছ সরবরাহ করা হয় সরকারি উদ্যোগে গাছ লাগানোর জন্য। এবং সেটা জননেত্রী শেখ হাসিনা এটা আগে থেকেই তিনি বুঝতে পেরেছেন যে এইরকম একটি ওয়েদার আসতে পারে, এই ওয়েদারটা রক্ষা করার জন্য। এটা তো শুধু বাংলাদেশের বিষয় নয়, সমগ্র পৃথিবীর। সেটার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি কতটা সহযোগিতা করতে পারেন সেটা কিন্তু করেছেন। ইভেন বঙ্গবন্ধু 1972 সালেই কিন্তু বৈশ্বিক এই যে বিরূপ প্রতিক্রিয়া তার উদ্যোগ গ্রহণ করেছেন এবং দুর্যোগ বিষয়কে একটি আন্তর্জাতিক ফোরামে তিনি এটা নিয়ে কথা বলেছেন বিশ্বের সকল রাষ্ট্রনায়কদের সঙ্গে থেকে। সেই সময় তিনি ভেবেছেন। এখন সাম্প্রতিক যে এই বিষয়টা এসছে, এটি মোকাবেলা করবার জন্য, মানুষকে সুরক্ষা দেবার জন্য প্রধানমন্ত্রীরও সেখানে ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে। পাশাপাশি প্রত্যেকটা মন্ত্রণালয়ের মন্ত্রীরা তাদের যে যার অবস্থান থেকে অবশ্যই চাইবেন যে এই ক্রান্তিকালটাকে উতরিয়ে ভালোভাবে জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য। সেখানে মন্ত্রী মহোদয় যেটা বলছেন, যেটা নিয়ে আলোচনা বা কথা এসছে, যে উনি বন্ধ করতে বলেছেন স্কুল, এই তো না, 5টি জেলার শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ রাখতে বলেছেন, বাকিগুলো খোলা থাকবে না। সেটাই উনি বলেছেন যে গরমের মানে তাপমাত্রাটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এক নয়, যে জায়গাগুলিতে কম আছে সেই জায়গায় স্কুলগুলো খোলা থাকতে পারে, এটাই তো ওনার কথা। তো এই কথাটাকে আমরা সমালোচনার মানে না করে আমরা এটাকে অন্যভাবে দেখতে পারি যে উনি বলেছেন পজিটিভলি, বাচ্চাদের কথা চিন্তা করে, শিক্ষা ব্যবস্থার কথাকে চিন্তা করে, সেটাকে আমরা নেগেটিভলি ছেড়ে দিচ্ছি কেন? জি, আমরা নেগেটিভলি ছাড়ছি না। জনাব মোশাররফ মোহাম্মদ ঠাকুর, আপনার কাছে জানতে চাই যে আজকে 5টি জেলায় স্কুল কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু আজকেও বিভিন্ন জায়গায় হিট স্ট্রোকে 5 জন মারা গেছেন। আবহাওয়া অফিস নতুন করে 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে। এই সময়ের মধ্যে মাত্র একটা দিন, অর্থাৎ সোমবার স্কুল বন্ধ রাখার যে সিদ্ধান্ত মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। বাংলা ভিশনের দর্শক শ্রোতা, উপস্থাপক, বিজ্ঞ আলোচক, দেখুন, আমাদের এই সরকার রোজার সময় প্রথম দেখা গেল যে একটা তেলেসমাতি কাণ্ড হলো, যে প্রথম বলল যে এটা বন্ধ থাকবে, তারপরে কে যেন আবার একটা রিট করলো, রিটে এটাকে আবার স্থগিত করা হলো, আবার সেটাকে অ্যাফিলিয়েট ডিভিশনে নিয়ে যাওয়া হলো, তারপরে শিক্ষা মন্ত্রণালয় অথবা শিক্ষা অধিদপ্তরের এটা আবার ইয়া করা হলো, কি বলে, বহাল খুলে দেওয়া হলো। তো এই যে তেলেসমাতি কাণ্ডটা, এই যে আমরা যে আমি মনে করি যে বহুকাল থেকে এই স্কুলগুলি, এই কি বলে, প্রাইমারি স্কুল, হাই স্কুল রোজার সময় বন্ধ থাকে। বিশেষ করে প্রাইমারি স্কুলে যে বন্ধ থাকার কারণটা হলো যে আমরা দেখি যে অনেক সময় 7 থেকে 9 বছরের বাচ্চারা এরা প্র্যাকটিসে আসতে চায় রোজায়। তো যাই 7 দিন আর 10 দিন খোলা যে রাখলেন, সাপ্তাহিক ছুটি বাদ দিলে কয়দিন হয় খোলা থাকলো? এতে কি আমরা একবারে মহাশিক্ষিত হয়ে গেলাম? এটা একটা। আজকে যে ঘটনাটি সেটা হলো যে এটাও আরেকটি তেলেসমাতি কাণ্ড, যে শিক্ষামন্ত্রী আজকে সন্ধ্যায় বলেছেন যে সবকিছু খোলা থাকতে পারলে স্কুল খোলা থাকতে সমস্যা কি, তো রাতে স্কুল বন্ধ করলেন কেন? তো এই জন্য আমি কতগুলো বলি যে কতগুলো মিনিস্ট্রি আছে লাইফলাইন মিনিস্ট্রি, যেমন এডুকেশন, ইটস এ লাইফলাইন মিনিস্ট্রি, কৃষি, ইটস এ লাইফলাইন মিনিস্ট্রি, হেলথ, ইটস এ লাইফলাইন মিনিস্ট্রি বলে, এগুলোকে লাইফলাইন মিনিস্ট্রি বলে। তারপরে স্থানীয় সরকার মন্ত্রণালয়, এগুলোতে খুব সিনিয়র পলিটিশিয়ানদেরকে, সবসময় সিনিয়র পলিটিশিয়ানদেরকে, ওই দলের সিনিয়র যে পলিটিশিয়ান যারা আছে এদেরকে এই মন্ত্রণালয়গুলিতে সেট করা হয়, যাতে কথাবার্তা একটু ম্যাপে ঝুঁকে বলেন
হুশ জ্ঞানে বলেন। তো যাই হোক, আমাদের কি বলে মন্ত্রী এটা বলেছেন, শুভবুদ্ধির উদয় হয়েছে। 5টি জেলায় রাজশাহী, যশোর, ঢাকা, চুয়াডাঙ্গা, খুলনা 5 জেলায় তারা বন্ধ রাখতে বলেছেন। তো বন্ধ না রাখলে কি হতো, না রাখলে কি করতে পারে বাংলাদেশের মানুষ? খোলা তো না রাখলে তো বাংলাদেশের মানুষ কিছু করতে পারে না, কারণ বাংলাদেশের মানুষের কাছে এই সরকার কোনো দায় নাই। কেন? বাংলাদেশের মানুষের কাছে এই সরকার কোনো দায় অনুভব করে না, কারণ 2014 সাল থেকে 153 সিটে এই সরকার বিনা ভোটে নির্বাচিত হতে পারে। 18 সালে রাতের ভোট দিনের ভোট রাতে করে ফেলতে পারে। 24 সালে 25,711 জন মানুষকে ধরে বেঁধে রেখে নির্বাচনটা আমি আর তুমির মধ্যে করে ফেলতে পারে, যার জন্য মানুষ ক্ষুব্ধ হোক, বিক্ষুব্ধ হোক, মানুষ রাগ হোক, গুসা হোক, এতে তার কিছু আসে যায় না। সমস্যাটা এই জায়গায়। আর না হলে আমি আপনাকে বলছি যে এই জায়গাটা নিয়ে আলোচনা করারই, কারণ গভর্নমেন্ট যদি মনে করতো যে মানুষের রাগ গুসা, মানুষের অভিমান, মানুষের কষ্টতে তার কিছু আসে দেয়, তাহলে আমি আজকে যে কথাগুলি আলোচনা করছি এই কথাটা আলোচনা করার প্রয়োজনীয়তা। কারণ গভর্নমেন্ট নিজে থেকেই মানুষের পালস বুঝতো, মানুষের পালস অনুযায়ী সিদ্ধান্ত নিত। এখন মানুষের পালসের সাথে এই গভর্নমেন্টের সিদ্ধান্ত যায় না। এই প্রশ্ন থেকে আসতে চাই, জনগণের পালস বুঝে কি সরকার সিদ্ধান্ত নিচ্ছে? সরকারকে আসলেই জনগণের কাছে দায়বদ্ধ কিনা? মানুষের পালস তো বুঝেছিল বিএনপি 2001 থেকে 2006 পর্যন্ত, সেটা তো জানেন মোশাররফ ভাই। পালস বুঝে বুঝে জঙ্গিবাদী রাষ্ট্র বানিয়েছিল এবং জঙ্গিবাদ বানিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছিল। নেতাকর্মী, আওয়ামী লীগের 21,000 নেতাকর্মীকে হত্যা করেছে, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করবার জন্য পরিকল্পনা করেছে এবং বিএনপি ক্ষমতায় গিয়েই জনগণের পালস বুঝে জননেত্রী শেখ হাসিনার নামে 2001 সালের 1 অক্টোবর ক্ষমতায় গেছে, নভেম্বরের 5 তারিখ থেকে মামলা দেওয়া শুরু করছে। শেখ হাসিনার বিরুদ্ধে 12টি মামলা দিয়েছে 5 বছর। নেতাকর্মী তো ওই কবরস্থান ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের ঠিকানা। পাঁচ বুঝে বুঝে তো সেটা করেছে। দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন হয়েছে। পালস বুঝে বুঝে, মানুষের পালস বুঝে বুঝে বিএনপি এই কাজগুলো করেছে। হাওয়া ভবন বানিয়েছে, মানি লন্ডারিং করেছে এবং 111-এর সৃষ্টি করেছে। সেই 111 এনেও আবার 2 বছর বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে। তো যে পালস বোঝার বিষয়টা বিএনপি বেশ ভালো পারে, আওয়ামী লীগ পারে না। আওয়ামী লীগ সরকার মানুষের পালস না বুঝেই জনগণকে কিভাবে ডিজিটাল বাংলাদেশ উপহার দেওয়া যায়, স্মার্ট বাংলাদেশ উপহার দেওয়া যায়, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা করা যায়। এই যে শিক্ষা নিয়ে কথা বলছেন, এডুকেশনের শতভাগ প্রাইমারি স্কুলের বাচ্চারা পড়াশোনা করছে, মাধ্যমিকে 47% বাচ্চারা পড়াশোনা করছে, মানে বিদ্যুতে শতভাগ বিদ্যুতায়িত হয়েছে, মানে মানুষের জীবনমান উন্নত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী এখন লজ্জা পায় বাংলাদেশের দিকে তাকালে, কারণ যখন পূর্ব পাকিস্তানের সঙ্গে ছিল বোঝা মনে করতো, সেগুলো আপনারা দেখেন পত্রিকার পাতায়, তাদের বক্তব্যটা শোনেন যে সেইটা পালস বুঝে বুঝে আওয়ামী লীগ সরকার সেটা করেছে। আর উনি যেটা বলছেন আরেকটা কথা, এটা কিন্তু খুবই অবজেকশনমূলক কথা। উনি বলছেন বয়স দিয়ে উনি মন্ত্রী বা পলিটিশিয়ানদের নির্ধারণ করতে চান। বিএনপি যখন একজন সিনিয়র মানে বয়স্ক কোনো অভিজ্ঞ ধরেন ডিস্ট্রিক্ট টাউন থেকে এনে মন্ত্রী বানিয়েছে এই সরকার, তাদেরকে নিয়ে সমালোচনা করেছে। গ্রাম থেকে এসেছে বয়স্ক মন্ত্রী, ওনাদেরকে দিয়েছে, ওনারা কিছু বোঝে। আর এখন আবার উনি বলছেন ব্যারিস্টারি পড়ে আসছে নওফেল, যিনি জন্মের মায়ের গর্ভে থেকেই রাজনীতি শিখেছেন, জন্মের পরে পিতার রাজনীতি ধারণ করেছেন, সেই সুশিক্ষিত নওফেল, ওনার কাছে উনি কিভাবে তাকে জুনিয়র মনে হলো আমি ঠিক জানি না। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, উনি তাকে বলছেন জুনিয়র। তাহলে এই যে ওনার মানে মানে মন্ত্রীদের সম্পর্কে কটাক্ষ করা, তাদের বিরুদ্ধে কথা বলা, এগুলো কি টকশোতে বসে এই আচরণগুলো ঠিক কিনা এবং কেন তার এই কথাটা মনে হলো? আর আরেকটা কথাও উনি উস্কে দেওয়ার চেষ্টা করে, দেখবেন যে মানে প্রত্যেকটা কথার মধ্যে
ওনাদের একটা কি বলবো মানে নেগেটিভ আচরণ থাকে, মানে একটা উস্কে দেওয়া, সাম্প্রদায়িকতা উস্কে দেওয়া, কাউকে ছোট করা, কাউকে হেয় করা। এই যে বলল রোজার মধ্যে স্কুল খোলা ছিল, তাতে নাকি বাচ্চারা রোজা রাখতে চেয়েছে, আওয়ামী লীগ সরকার রোজা রাখতে দেয়নি, এরকম একটি কথা ওনারা, যেটা ওনাদের আচরণ, বিএনপির মজ্জাগত যে বিষয়টা সাম্প্রদায়িকতা উস্কে দেওয়া, সেটা উনি বললেন। রোজার মধ্যে স্কুল খোলা কেন রেখেছিল সেটা উনি দেখলেন না, যে করোনার সময় কতদিন বাচ্চারা স্কুলে যায়নি, কিভাবে পড়াশোনাটা ডিস্টার্ব হয়েছে, এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলো তো ছুটি দেয় না। আর উনি এখন সরকারকে হেয় করার জন্য একটা ধর্মীয় বিষয়টাকে টেনে নিয়ে আসলেন বাচ্চাদের স্কুলের ব্যাপারে। এগুলো কি কোনো আলোচনা হতে পারে? মানে যে এটার তারপরে যখন উনি কিছু বলতে পারলেন না, উনি চলে গেলেন বিনা ভোটের সরকার, এক লাফে ওখানে চলে গেছেন, প্রসঙ্গ বাদ দিয়ে দিয়েছেন। আপনি যেই প্রসঙ্গে ছিলেন উনি কিন্তু আর প্রসঙ্গে ছিলেন না, কারণ ওনার কথা বলবার কিছু নাই। তখন উনি চলে গেলেন মানুষের পাঁচ বোঝে না, বাংলাদেশের মানুষের দায় নেই। বাংলাদেশের জনগণের দায় যদি এই সরকারের না থাকে, তাহলে সরকার কিভাবে বারবার ক্ষমতায় আসছে, কিভাবে জনগণ এই সরকারকে সহযোগিতা করছে? বাংলাদেশের মানুষ যারা জীবন দিয়ে এই দেশ স্বাধীন করতে পারে, সেই মানুষ তো আর অসচেতন না, সচেতন মানুষ, জানাশোনা মানুষ, যারা নিজের অধিকার আদায়ে জীবন দিয়ে দেয়, সেই মানুষ বাংলাদেশের জনগণ তাকে তাদের পালস বোঝে না, তাদের পালস না বুঝে তাদেরকে বোকা বানিয়ে রেখে দিয়েছে সরকার, আর জনগণ কিছুই বলছে না। সেটা কি কখনো হয়? জনগণ তো এত বোকা না। যে জনগণ ভালো আছে বলেই, এই সরকারকে পছন্দ করে বলেই, বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে বলেই, আগামী প্রজন্ম ভালো থাকবে বলেই এই বাংলাদেশের জনগণ এই সরকারকে সহযোগিতা করছে এবং পদক্ষেপ নিচ্ছে। জি জনাব ঠাকুর, আপনার কাছে এই প্রসঙ্গ থেকে আসতে চাই, যেটা বলছিলেন যে বিএনপি হয়তো অনেক ক্ষেত্রে নেগেটিভ আচরণ করে থাকে। আসলে কি বিএনপি নেগেটিভ আচরণ করে থাকে? বিশেষ করে জনগণ যেখানে ভালো আছে সেখানে বিএনপি আসলে নেগেটিভ কথা বলছে কেন? জনগণ ভালো আছে, ভালো আছে, অপুকিল তাই বললেন। বলছি, আমরা ওই জায়গাটাতে আসছি। প্রথম কথা হচ্ছে যে আমি শিক্ষা মন্ত্রণালয়ে একটু থাকবো, আরেকটু বাংলাদেশের পড়াশোনায় নতুন সিস্টেম নিয়ে আসা হয়েছে। ডিম ভাজা শেখা, আবহমান কাল থেকে আমাদের বাংলাদেশের মেয়েরা ডিম ভাজা ওটা স্কুলে শিখতে হয় না, এটা ঘরেই শিখে ফেলে। কি বলে হাউসকিপিং, বিছানা করা, এটা আমাদের বাচ্চারা শিখে, এমনি শিখে। ব্যাংক কিভাবে লাভ দিতে হয় ওইটা শিক্ষকদেরকে শিখাতে হয়। এটার নাম এডুকেশন না। এটার নাম এডুকেশন হলো এই জন্য যে আমার বাংলাদেশের বাচ্চারা হবে, তুই হবি বাবুর্চি, তুই হবি হাউসকিপার, আর অন্য দেশ থেকে এসে এখানে আমার উপর খবরদারি করবে, আমার উপর অফিসার হবে। এক সময় যেমন ব্রিটিশরা যেমনি করে কেরানি তৈরি করতো শিক্ষা ব্যবস্থায়, আর ব্রিটিশরা আসতো উপরে অফিসার হওয়ার জন্য, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আমি এইটা বহুদিন ধরে আলোচনা করতে চেয়েছিলাম। আমি এই বিষয়টা কংক্রিট না পাওয়া পর্যন্ত আলোচনা করতে চাইনি। কিন্তু নতুন কারিকুলামে তো অনেক ভালো জিনিস শুরু হয়েছে। কিছুই শুরু হয় নাই। আমি আপনাকে বলি, আপনি স্কুলের সামনে যান, ওনার তো বাচ্চারা অনেক বড় বড় হয়ে গেছে, সবাই বড় বড় হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ে পাশ করে ফেলছে। তো যাদের বাচ্চারা স্কুলে পড়ে, মাধ্যমিক লেভেলে পড়ে, ওদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যে আমার বাচ্চা ক্লাস 6 পর্যন্ত যা শিখেছে ক্লাস 7 এসে সবকিছু ভুলে গেছে, আমার বাচ্চা ধ্বংস। এরকম মনে হওয়ার কারণ কি? আপনি ইয়াতে দেখেন নাই? আপনি সোশ্যাল মিডিয়াতে মা বাবাদের রিয়েকশন দেখেন নাই? আচ্ছা, আমি আপনাকে বলি যে আমার দিদি বলেছেন যে বিএনপির এইসবের ক্ষেত্রে এই যে 111 গভর্নমেন্ট, শেখ হাসিনার আন্দোলনের ফসল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রীর আন্দোলনের ফসল ফখরুদ্দিন মঈনুদ্দিনের গভর্নমেন্টের পরে উনি যখন ক্ষমতায় আসার জন্য ব্যবস্থা করছেন, তখন বলেছিলেন আমরা দিন বদলের সনদের মধ্যে প্রতিহিংসার কথা ছিল না,
দিন বদলে সনদের মধ্যে ব্যাংক লুট হবে সেই রকম কথা ছিল না, দিন বদলে সনদের মধ্যে বাংলাদেশ ব্যাংক লুট হবে সেই রকম কথা ছিল না। আপনি নিশ্চয়ই জানেন, আপনি বিজনেস বিট করেন, আপনি বাংলাদেশে একটা ফার্মার্স ব্যাংক নামে একটা ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল। সেই ফার্মার্স ব্যাংক হচ্ছে জনতার মঞ্চের যে নায়ক মহিউদ্দিন খান আলমগীর, যিনি পরবর্তীতে মন্ত্রী, তাকে পুরস্কার হিসাবে এই ফার্মার্স ব্যাংকটি দেওয়া হয়েছিল। তিনি যখন লুটে পুটে খেয়ে শেষ করে ফুকলা করে দিলেন, তখন তাকে আবার আরেকটি নতুন নামে লাইসেন্স দেওয়া হলো, সেটার নাম হচ্ছে পদ্মা ব্যাংক। পদ্মা ব্যাংক যখন লুটে পুটে খাওয়া শেষ হলো, তখন তাকে বলছে যে ইয়োলো লাইনে থাকা একটা এক্সিম ব্যাংককে বলছে তুমি তাকে অধিগ্রহণ করো, তুমি তার দায়িত্ব নাও। এই পদ্মা ব্যাংকের বাংলাদেশের 52 বছরের ইতিহাসে এমন কোনো ঘটনা নাই যে কোনো ব্যাংক দুইবার লুট হওয়ার পরে আরেকবার থার্ড ব্যাংকের সাথে আরেকটা ব্যাংকের ঘাড়ে চড়িয়ে দেওয়া হয়েছে। ফোর্স ম্যারেজ যেমন সঠিক নয়, ফোর্স মার্জারও সঠিক নয়। আজকে ভালো ব্যাংকগুলি আজকে আতঙ্কে আছে যে ভালো ব্যাংকগুলির কাঁধে কোন খারাপ ব্যাংকে চাপিয়ে দেওয়া হয়। আপনি নিশ্চয়ই শুনেছেন যে সিটি ব্যাংক মোটামুটি একটা ভালো পজিশনে আছে। সিটি ব্যাংকে বলা হয়েছে যে তুমি বেসিক ব্যাংকের দায়িত্ব গ্রহণ করো। তো এই যে ঘটনাগুলি, এইগুলি বাংলাদেশে ব্যাংক লুটের ইতিহাস বাংলাদেশে বিএনপির আমলে এটা হয় নাই। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তো বলছে একটা শৃঙ্খলায় আনার জন্য একীভূতকরণ করা হচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, 2001 থেকে 6 পর্যন্ত বিএনপির আমলে সাইফুর রহমান একটি ব্যাংকের লাইসেন্স দেন নাই, একটি ব্যাংকের লাইসেন্স দেন নাই। আর 1991 থেকে 96 পর্যন্ত বিএনপির সময় 2টা ব্যাংক লাইসেন্স পেয়েছিল, একটি ঢাকা ব্যাংক, একটি প্রাইম ব্যাংক, 2টা ভালো আছে। এবং 2001 থেকে 96 থেকে 2001 পর্যন্ত উনি অনেকগুলি ব্যাংক দেন, এবং 2009 থেকে আইসা প্রায় 35টা ব্যাংক দেন। তো এই মুড়ি মুড়কির মতো ব্যাংক বিলাইতে শুরু করেন, এবং বাংলাদেশের সকল বিশেষজ্ঞরা, এমনকি আব্দুল মাল মোহিত, উনি পর্যন্ত বলেছেন এই ব্যাংকগুলির কোনো ভায়াবিলিটি নাই, ভিজিবিলিটি নাই, এইগুলি রাজনৈতিক সিদ্ধান্তে এগুলিকে দেওয়া হচ্ছে, এগুলির ভবিষ্যৎ খুব অন্ধকার। আজকে তাই হলো। আজকে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসাবে, গভর্নিং ব্যাংক হিসাবে আজকে ওই সময় যখন ব্যাংকটি দেওয়া হয়, ব্যাংকগুলি দেওয়া হয় মুড়ি মুড়কির মতো, তখন এই বাংলাদেশ ব্যাংক তখন সিদ্ধান্ত দিতে পারে নাই যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি এইভাবে মুড়ি মুড়কির মতো ব্যাংক বিলাবেন না। জি, আমরা রাজনৈতিক আলোচনায় ছিলাম। হ্যাঁ, আমরা রাজনৈতিক আলোচনায় ছিলাম। তো সব কথা শেষ কথা হচ্ছে যে এই সরকার বাংলাদেশের মানুষের উন্নয়ন যে কথাটা, আপনি বাংলাদেশের ব্যাংক আপনি দেখেন, স্বাধীনতা সূচকে বাংলাদেশ কোথায় আছে? স্বাধীনতা সূচকে, এই যে অতি সম্প্রতি স্বাধীনতা সূচকে বাংলাদেশ 25 ধাপ অবনমন হয়েছে। আপনি যে কোনো সূচকে যান, আপনি দেখবেন যে বাংলাদেশ বাংলাদেশ প্রেস ফ্রিডমে 42 ধাপ অবনমন হয়েছে এই 17 বছরে। তো বাংলাদেশ ভালো আছে কিভাবে? বাংলাদেশ, আপনি যে কোনো সূচকে যান, সমস্ত সূচকে দেখবেন বাংলাদেশ পিছিয়ে আছে। তো সেইখানে উন্নয়নের গাল গল্প শুধু বলা হচ্ছে উন্নয়ন। হ্যাঁ, আমি একটা মাত্র, যেমন আমি আপনাকে বলি যে একটা মাত্র মেট্রো রেল ছাড়া আর বাকি যা প্রকল্প আছে এইগুলি দেখবেন সবগুলি হচ্ছে দুর্নীতি করার জন্য এই প্রকল্পগুলি করা হচ্ছে। জি, আমরা এই প্রকল্পের কথা বাদ দিয়ে আমরা আসলে রাজনীতির মধ্যে আলোচনা রাখতে চাই আপাতত। যেটা বলা হচ্ছে, জিএম কাদের একটা অভিযোগ করেছেন সম্প্রতি, দলের অস্তিত্ব রক্ষায় তারা নির্বাচনে যেতে বাধ্য হয়েছিল এবং নির্বাচনে জানার জন্য জাতীয় পার্টিকে এক ধরনের চাপ দেওয়া হয়েছিল, এমন অভিযোগ করেছেন। আসলে কি আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টিকে কোনো ধরনের চাপ দেওয়া হয়েছিল কিনা, আর হয়ে থাকলে সেটা কি ধরনের ছিল? জিএম কাদের সাহেব যেটা বলেছে, তার দলের নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার জন্য বা তার কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল সেই জন্য বলেছে। আর জাতীয় পার্টিকে নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না এবার নির্বাচনে, কারণ আপনারা জানেন যে প্রায় 900 প্রার্থী মাঠে ছিল স্বতন্ত্র। যে জাতীয় পার্টিকে তারা আসলো কি আসলো না, কি করলো না করলো, এগুলো নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা বা দায় দায়িত্ব বিষয় ছিল না। তারা যেহেতু অ্যালাইন,
তাদেরকে আসন ছেড়ে দেওয়া, তারা কি করবে না করবে সেটা তাদের বিষয়, এটা নিয়ে। কিন্তু আপনি রাজনৈতিক আলোচনায় থাকবেন বলে যে আলোচনাগুলো এসছে, সেই আলোচনা আমার কিছুটা মানে বলতে হবে। বারবার বলছিলেন যে সব সূচকে অন্ধকার, কোনো সূচকে বাংলাদেশ ভালো নাই, তো এই জন্য কয়েকটি সূচকের কথা বলবো, তারপরে যাব ব্যাংক লুটের ইতিহাস বলতে। মাথাপিছু আয়, কয়েকটা সূচকের কথা অন্ত বলি। মাথাপিছু আয় সূচকে ভারত এবং বাংলাদেশের চেয়ে, ভারত এবং পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে। বাংলাদেশ $2,765, ভারত এই মুহূর্তের কথা বলছি, ভারত $2,612 আর পাকিস্তান $1,471 মাথা পিছু আয়। ওনাকে ভালো করে শোনার জন্য বলছি। এবং এই মাথা পিছু আয় 1972 সালে ছিল $120 বাংলাদেশে, এবং পাকিস্তানের ছিল কিন্তু $180। মানে ক্রমান্বয়ে সে মাথা পিছু আয় আজকে কোথায় এসেছে। জনসংখ্যা বৃদ্ধির হার বাংলাদেশে 1.2%, ভারতে 1.4%, পাকিস্তানে 2.5%। তারপরে দেখেন নারীর কর্মক্ষমতা, এখানে কিন্তু বাংলাদেশে 35% নারী কর্মক্ষম মানে কাজ করছে, ভারতে 23%, পাকিস্তানে 20%। গড়ায়ু বাংলাদেশে 72.4% আর ভারতে 72, পাকিস্তানে 69। শিশু মৃত্যুর হার বাংলাদেশে 30%, ভারতে 40, এবং 1000-এর মধ্যে পাকিস্তানে 70%। তো এরকম আমি আরো অনেক সময় আপনি দিবেন না। প্রাথমিক শিক্ষার শতভাগ, মাধ্যমিক শিক্ষার হার বাংলাদেশে 42%, ভারতে 27%। উনি তো শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছেন, এবং পাকিস্তানে 15%। মানব উন্নয়ন সূচকে সামগ্রিকভাবে বলছি, অনেক সূচক আছে বললে সময় পাবো না। মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ শীর্ষে, এবং সেটা 129তম, ভারত 132তম, পাকিস্তান 161তম। আরো অনেকগুলো বলা যেত, আমি বলছি না। যে উনি যে ভুল তথ্য দিচ্ছেন, অসত্য কথা বলছেন, বাংলাদেশের উন্নয়ন দেখে ঈর্ষান্বিত হচ্ছেন, ক্ষমতায় যাওয়ার জন্য প্রলাপ বকছেন সেই কথাগুলো। এবং রপ্তানি আয় পাকিস্তানের চেয়ে 60% বেশি বাংলাদেশে। পাকিস্তানের মুদ্রাস্ফীতি 29% আর বাংলাদেশের 9.5%। তা বাংলাদেশের জিডিপি লক্ষ্যমাত্রা এবার 7.5%, যেটা 6.5% জিডিপি আমাদের গড়ে ছিল এই করোনাকালীন সময়ের মধ্যে, এবং পাকিস্তানে 3.5%। উনি দুটি সূচকের কথা বলেছিলেন, স্বাধীনতা সূচকের কথা বলেছিলেন। স্বাধীনতা সূচক আর হ্যাপিনেস ইনডেক্স দুইটা বলেন। স্বাধীনতা সূচকের কথাটা কে বলেছে সেই প্রসঙ্গে যেতে হবে ওনাকে, তখন আমি সেই ব্যাখ্যাটা দেব। এই যে উনি সূচকটা মুখস্থ করেছেন, এই মানে সূচকের তথ্যটা উনি যেখান থেকে পেয়েছেন সেই তথ্যটা আমাকে পরে উনি রাউন্ডে বলবেন, তারপর আবার আমি সেটার ব্যাখ্যা আমি দেবো। এখন আমি ব্যাংক লুটের কথাটা আমার কিছু বলতে হবে। আপনারা জানেন যে এই গত 2 দিন আগে, পরবর্তীতে রাউন্ডে আমাকে সময় কম দিয়েন না, এটা শুনতে হবে, কারণ উনি প্রায় এই কথাটা বলেন। কিছুদিন আগে, 2 দিন আগে রেহমান সোবাহান উনি কি বলেছেন আপনারা নিশ্চয়ই সবাই জানেন। বলেন যে ব্যাংক ঋণের মানে ব্যাংক এই যে ঋণ খেলাপি, এটার জনককে, এটার জনক হচ্ছে জিয়াউর রহমান। এবং জিয়াউর রহমান যে জনক সেটার ব্যাখ্যা উনি দিয়েছেন। জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন তখন শিল্প ব্যাংক এবং শিল্প ঋণ সংস্থা তার মাধ্যমে মানুষকে বিএনপিতে ফর্ম ফিল আপ করাতো। বিএনপি নামক দলটি যখন গঠন করত এবং ফর্ম ফিল আপ করে বলতো যে আপনি বিএনপি করেন, আপনাকে ঋণ দেওয়া হবে। এইভাবে ঋণ দিয়ে ঋণ খেলাপির একটা বলয় তৈরি করেছিলেন। বাইরে থেকে ফান্ড আসতো শিল্প ঋণ সংস্থার মাধ্যমে, এবং সেই ঋণগুলো, সেই টাকাগুলো লোপাট করে বিএনপির দল গঠন করার নামে না তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য করেছে। এবং পরবর্তীতে 1991 সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছিল, তখন জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান এই শিল্প ঋণ সংস্থা থেকে, সোনালী ব্যাংক থেকে, সরকারি ব্যাংক ব্যবহার করে 13টি ইন্ডাস্ট্রি বানিয়েছিলেন সরকারি জায়গা দখল করে, এবং তার বিরুদ্ধে এগুলোর মামলা রয়েছে। আমি মাঝখানে একটু থামাতে চাই, আমি মামলার নাম্বারটা একটু বলে নেই ওনাকে। এবং দেখেন উনি কি 1994 সালে 23 অগস্ট স্পেশাল সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠান থেকে 5,12,00,000 টাকা এবং শিল্প ঋণ সংস্থার মাধ্যমে 16,04,55,000 টাকা তারেক রহমান একটা ইন্ডাস্ট্রি করার জন্য নিয়েছে। এবং 2000 সালে 13 সেপ্টেম্বর
এই বিষয়ে মতিঝিল থানায় মামলা হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে, মামলা নম্বর 2013 সালে। 2000 সালের 13ই, আপনি কথা শুনবেন তো, আমি শুনতেছি তো। 2000 সালের 13ই সেপ্টেম্বর, মনোযোগ দিয়ে আবার শুনতেছি। ভালো করে শুনেন, আপনি শুনতে কষ্ট হচ্ছে, না, আমি বারবার মনোযোগ আপনি দিয়ে একটা কথা শুনতেছি। বলেন, সেজন্য আমার ব্যাখ্যাগুলো ছোট একটা দিতে বিরতি নিয়ে আসি, আবার আলোচনা শুরু। আপনাকে ফোন দেব। 2000 সালের 13ই সেপ্টেম্বর মতিঝিল থানায় মামলা হয়েছে, মামলা নম্বর 5। এবার আরো শুনতে হবে, মামলাগুলো সব শুনে তারপরে আপনি মানে পরবর্তীতে আপনি বলেন যে মামলা হয় নাই, এই কথা তো বলবেন। সেজন্য আমি শেখ হাসিনা মামলা দিবে, এটাই তো তার সম্পদ। আরে আপনি মানে শেখ হাসিনা মামলা তো ইচ্ছে করলে একটা, আমি যে ডকুমেন্টস গুলো বলছি সেটা মামলা হলে শেখ হাসিনা মামলা দিবে, বলতে থাকেন। দুর্নীতি করলে মামলা দিবে, সেটা দুর্নীতিতে যে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল সেটা কি শেখ হাসিনা বানিয়েছে? 2 বার শেখ হাসিনা। হ্যাঁ, 2 বার কেমন করে শেখ হাসিনার হবে? 2000 সালে এক প্রথম, 2001 সালে দ্বিতীয়, এরপরে আমরা ছোট্ট একটা বিরতি যাব, বিরতির পর আমরা আলোচনা করব। এক বছরের দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গে থাকুন। বলতেছিলেন না দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন অধ্যাপক অপু উকিল এবং রয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর। আমরা বিরতির আগে অপু উকিলের সঙ্গে কথা বলছিলাম, আমরা আলোচনা করছিলাম ব্যাংক লুট এবং মামলা প্রসঙ্গে। আপনি যে বিষয়টি বলছিলেন বিভিন্ন মামলা বা ব্যাংক লুট সম্পর্কে, আমার আরেকটি বিষয় যোগ করার আছে যে এই যে গত 15 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমরা যেটুকু তথ্য জানি যে প্রায় 1 লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণ। বিএনপির সময় নিশ্চয়ই খেলাপি ঋণের পরিমাণ ছিল, সেটা এই সরকারের সময় তারও কিছুটা বেড়েছে। আগেরটার সময় কি যেমন বিএনপির দায় ছিল, এই যে এখন পর্যন্ত সব খেলাপি ঋণ হয়েছে, সেখানে কি সরকারের দায় রয়েছে? খেলাপি ঋণ নতুন করে কোনো ঋণ খেলাপি হয়নি। 2003 সালে শুধুমাত্র বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার 300 কোটি টাকা ঋণ মৌকুব নিয়েছিলেন। ঋণগুলো যে 91 থেকে যে ঋণ নেওয়া হয়েছে, তার আগে থেকে যে ঋণগুলো নেওয়া হয়েছিল সেই ঋণেরই রিশিডিউল করা হয়েছে এবং ক্রমান্বয়ে বেড়েছে নতুন করে। এবং আওয়ামী লীগের সময় যেটা হয়েছে, এই যে ব্যাংক ব্যবস্থা একটি চক্র তৈরি হয়েছে, মানে টাকা হাতিয়ে নেওয়া, মানে গভর্নমেন্টের টাকা হাতিয়ে নেওয়া, ব্যাংকের টাকা লুট করা, যেটা অবৈধ কাগজপত্র শো করে, সেই ব্যবস্থাপনার যে চক্রটা তৈরি হয়েছে, তারা 2009-এর পর আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, তারা যখন আবার এই দিকটায় আবার ঝুঁকেছে, আবার করতে শুরু করেছে, তখন কিন্তু এটা জনসম্মুখে এসেছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে এই যে ব্যাংকের বিভিন্ন করাপ্টেড যারা অ্যারেস্ট হয়েছে, যাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এটা তো আপনারা 2009-এর আগে কেউ জানে না বাংলাদেশের মানুষ যে ব্যাংকের মধ্যে এই ধরনের লুটতরাজ হচ্ছে, কিন্তু সেটা এখন প্রকাশিত। এখন যে ব্যাংক যেখানে অনিয়ম দুর্নীতি কিংবা ফার্মার্স ব্যাংক বা পদ্মা ব্যাংকের যে অনিয়ম দুর্নীতি, এর সাথে কি বিএনপির সম্পৃক্ততা? না, বিএনপির সম্পৃক্ততা আমি এখানে বলছি না। আমি বলছি যে বিএনপির সময় যে চক্রগুলো ছিল, সেটাই কিন্তু তারা কিভাবে প্রশিক্ষণ প্রাপ্ত, কিভাবে চুরি, এবং বেসিক ব্যাংকের কথা বলছেন, সেই বাচ্চু সাহেবকে কিন্তু আইনের আওতায় আনা হয়েছে, দুদকে ডেকেছেন, কেউ তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে অনেকে তার বিচারের দাবিতে, যেটা বিএনপির সময় কখনো সেটা মানে ফ্লাশ হয়নি। আরেকটা বিষয় দেখেন, উনি কি বলছেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে বলছেন। শিক্ষা ব্যবস্থা নিয়ে উনি চিৎকার করলেন, ওনার সন্তানকে নিয়ে উনি উদ্বিগ্ন হলেন। আচ্ছা, ডিম ভেজে খাওয়ার শিক্ষা প্র্যাকটিক্যালি এটা যদি শিখায়, আমাদের সন্তানরা যারা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যায়, তারা কিন্তু নিজেরা রান্না করেই খায়। তাদের সেটা যদি শিখে স্কুল থেকে প্র্যাকটিক্যালি যদি শিখে, সেটাতে কি দোষ দেখছেন আমি জানি না। তবে 2008-এর আগে, 2009-এর আগে যে শিক্ষা ব্যবস্থাটা ছিল, সেই শিক্ষা ব্যবস্থাটা নিয়ে বিএনপির পক্ষ থেকে অভিযোগটা শিক্ষা এবং কৃষি, এই দুইটা বিষয় নিয়ে তারা বেশি কথা বলে। কেন বলে? এবং এই দুইটা মন্ত্রণালয় জামাতের আন্ডারে দিয়ে দিয়েছিল 2001 সালে। জামাত এগুলোকে ধ্বংস করেছিল এবং সেখানে স্বাধীনতা যুদ্ধকে বিকৃত করে, যুদ্ধের ইতিহাসকে বিকৃত করে, ভাষার শহীদানদের প্রতি, মুক্তিযুদ্ধের শহীদানদের প্রতি অসম্মান করে সেখানে শিক্ষা পাঠ্যপুস্তকে সেগুলো সংযোজিত ছিল, মিথ্যাচার সংযোজিত ছিল। সেগুলোকে ঠিক করেছে বলেই এই গাত্রদাহ শিক্ষা ব্যবস্থা নিয়ে, শিক্ষা বিষয় নিয়ে এই কথাগুলো বলছে। কিন্তু উনি কোট করে বলতে পারেনি যে এই জিনিসটা বাদ দেওয়া উচিত, এটা আমি পছন্দ করছি না, বা আমার বাচ্চার পড়াশোনা এখানে ডিস্টার্ব হচ্ছে, এই শিক্ষা এই পাতায় এই পৃষ্ঠায় এটা সংযোজিত হয়েছে, বা এই কারিকুলামটা ঠিক না। উনি সেভাবে যদি বলতেন, সেটা আলোচনায় আসতে পারতো।
টকশোতে বলছেন সেটা নিয়ে মুভমেন্ট হতে পারতো, চেঞ্জ হতে পারতো। গড়পড়তা উনি শিক্ষা ব্যবস্থাটাকেই মানছেন না, গঠনমূলক সমালোচনা হওয়া উচিত। হ্যাঁ অবশ্যই, সেটা উনি বলুক, সেটা অবশ্যই চেঞ্জ হতে পারে, কিন্তু এইভাবে বলাটা অবশ্যই যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আরেকটা কি বলেছে, দিন বদলের কথা নিয়ে এসছে। হ্যাঁ, দিন বদলের সনদের কথা বলছে। 2009-এ দিন বদলের সনদ দিয়েছিল, বলেছিল 2021-এ বাংলাদেশটাকে একটি নিম্ন আয়ের বাংলাদেশ থেকে নিম্ন মধ্যম আয়ের বাংলাদেশে রূপান্তরিত করবে, ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত করবে। সেটা ওই 2021-এর আগেই করে ফেলেছেন। এবং এখন আবার এবার যেটা বলেছেন যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে এই 2024-এর নির্বাচনে, সেটাও 2041 টার্গেট করেছে, তার আগেই হয়ে যাবে। এবং আপনি সেটা নিয়েছেন, সেই সুবিধাটা আপনি পাচ্ছেন বলেই এই যে দিন বদলের সুযোগ, টকশোতে বসে সরকারের গোষ্ঠী উদ্ধার করছেন, সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছেন, মিথ্যাচার করছেন, এটাই দিন বদলের উপহার আপনাকে। সনদের একটু আলোচনা যেতে চাই জনাব মোশাররফ ঠাকুর। একটা প্রসঙ্গ, আজকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী যে প্রশংসা বা যে বক্তব্য, এজন্য বিএনপির আসলে লজ্জা পাওয়া উচিত, কারণ পাকিস্তান উন্নয়ন দেখছে কিন্তু বিএনপি দেখছে না। বিএনপি কালো চশমা পরে বসে আছে। 1973 সালের 28শে এপ্রিল 107 জন নিয়ে না 117 জন নিয়ে ভুট্টো বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশে যিনি টিক্কা খানের গুরু, বাংলাদেশের গণহত্যার কসাই কে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়েছিল। পাকিস্তান পাকিস্তান বলে, পাকিস্তান নাকি বিএনপির, পাকিস্তানের পথ নাকি বিএনপি, পাকিস্তানের প্রশংসা এখন গদ গদ। হাই রে আমার। তো শুনেন, 1980 সালে রহমান সুবহান তো অরিজিনাল কাবা মক্কাটা কোথায় এদের চিনা যায়। 1980 সালে জিয়াউর রহমান যখন বাংলাদেশকে তথাকথিত সমাজতন্ত্র থেকে মুখ ফিরিয়ে মুড়গুড়ান বাংলাদেশের প্রাইভেটাইজেশন এবং বাংলাদেশের যে অর্থনীতির যে মুক্তবাজার অর্থনীতির দিকে যে টার্ন করাতে হয়, সেই সময় বাংলাদেশের বেসরকারি খাতে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য লোক পাওয়া যাচ্ছিল না। তখন বলা হয়েছিল যে আইডিয়া নিয়ে আসেন, মানি ইজ নো প্রবলেম। তো জিয়াউর রহমান সেইটা করেছিলেন। এবং আজকে বাংলাদেশের যে হাজার হাজার ব্যক্তিগত খাতে যে হাজার হাজার ইন্ডাস্ট্রি দেখেন, এটা জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে। আজকে যে গার্মেন্টস দেখেন, যে গার্মেন্টস এর উপর নির্ভর করে বাংলাদেশ টিকে আছে, সেই গার্মেন্টস জিয়াউর রহমানের হাত ধরে আসছে। যে আজকে যে রেমিটেন্স যে এই রেমিটেন্স জিয়াউর রহমানের হাত ধরে শুরু হচ্ছে। আপনি শুনুন, 2009 সাল পর্যন্ত বাংলাদেশে মন্দ ঋণের পরিমাণ ছিল মাত্র 22,000 কোটি টাকা। 38 বছরে বাংলাদেশে মন্দ ঋণের পরিমাণ ছিল 22,000 কোটি টাকা। আর এখন বাংলাদেশে মন্দ ঋণ বিভিন্ন প্রকার অবলোপনের পরে 1,56,000 কোটি টাকা। আর বেসিক্যালি এইটা হচ্ছে 4.5 লক্ষ কোটি টাকা। 9 এবং 6-এর একটা ফাঁদ শুনেন নাই? 9% দিব আর 6% দিব আর 9% নিব। এই ফাঁদে আওয়ামী লীগের 14 দিনের মাত্র 14 ডেজ হয় নাই ট্রেড লাইসেন্সের, তাকেও 900 কোটি টাকা ঋণ দেওয়া আছে। এটার নাম হচ্ছে আওয়ামী লীগ। আব্দুল হাই বাচ্চুর 700 কোটি টাকার বাড়ি পাওয়া গেছে ঢাকায়। আজ পর্যন্ত আব্দুল হাই বাচ্চুকে যদি প্রধানমন্ত্রী শেল্টার না দেয়, আব্দুল হাই বাচ্চুর হাতে হাত করা পড়ে নাই। আপনি শুনেন, তারপরে উনি বলতেছেন শিক্ষা মন্ত্রণালয়, বিএনপি শিক্ষা মন্ত্রণালয় কি বল জামাতের হাতে তুলে দিয়েছিল। ডক্টর উসমান ফারুক ছিলেন শিক্ষামন্ত্রী, ডক্টর এহসানুল হক মিলন শিক্ষা প্রতিমন্ত্রী। ডক্টর এহসানুল হক মিলন বিএনপির সময় বাংলাদেশের নকলের বিরুদ্ধে, নকল প্রতিরোধে, নকল বন্ধ করাতে সক্ষম হয়েছিল। আওয়ামী লীগ এই প্রশ্নপত্র ফাঁস, নাহিদের আমলে তো প্রশ্নপত্র ফাঁস এবং প্রশ্নপত্র ফাঁসে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে এই কমিউনিস্টের মাধ্যমে। তো আজকে আমি আপনাকে বলছি যে বাংলাদেশের যে জিনিসটা দরকার, সেই জিনিসটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের 7-এর 1 অনুচ্ছেদে আছে যে, আমি রাজনীতিতে ফিরে আসলাম, যে এই রাষ্ট্রের মালিক জনগণ। সংক্ষিপ্ত করতে হবে। আর 11 অনুচ্ছেদে বলা হয়েছে যে বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ এই মালিকানা প্রয়োগ করবে। আর 152 অনুচ্ছেদে আছে যে রাজনৈতিক দল এমন একটি অধিসংঘ যে রাজনৈতিক দলের মাধ্যমে জনগণ তার এই রাজনৈতিক দর্শন এবং রাজনীতি চর্চা করে। তো এই তিনটাকে একসাথে মিলিয়ে বললে
বোঝা যায় বাংলাদেশে গণতন্ত্রের অবস্থা কি, বাংলাদেশের জনগণের অধিকারের অবস্থা কি। এই জন্য বাংলাদেশে যা খুশি আওয়ামী লীগ তাই করতে পারে। এখন শুধু শেখ হাসিনা বাকি আছে যে তিনি বলবেন, এখন শুধু বাকি আছে এটা বলবেন যে কি বলে হীরক রাজার দেশের মতো উনি বলবেন যে আই এম দ্য স্টেট, আই এম দ্য কি বলে আই এম এম্পায়ার, এইটুকুন বলার শুধু বাকি আছে। জি, আমি এই উপজেলা নির্বাচন নিয়ে একটু প্রশ্ন করতে চাই। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপির অনেক নেতাই নির্বাচনে অংশ নিয়েছেন, এখন পর্যন্ত ৭৩ জনকে বহিষ্কার করেছে বিএনপি। প্রশ্ন হচ্ছে এই তালিকা কি আরো দীর্ঘ হবে, নাকি আসলে এই যে বহিষ্কার একের পর এক হচ্ছে, নেতাকর্মীদের বহিষ্কৃত করা হচ্ছে, এইটা আসলে তৃণমূলে কি ধরনের প্রভাব ফেলতে পারে? আমি আপনাকে বলি যে ১৫০ উপজেলায় নির্বাচন হচ্ছে। ১৫০ উপজেলায় নির্বাচনের জন্য ২টি ভাইস চেয়ারম্যান, একটি চেয়ারম্যান নিয়ে ৪৫০ পদ, ৪৫০ পদে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রায় ১৮০০ লোক আছে, ৪ জন করে। তো ৪ জন করে, তো সেই ১৮০০-র মধ্যে যদি 73 হয়ে থাকে, এটার পার্সেন্টেজটা 5 বা 3-এর নিচে। তো এটা খুবই ছোট, এবং বিএনপি বড় দল, সেই ক্ষেত্রে সরকারের নিপীড়ন আছে, প্রলোভন আছে, এইগুলো মিলিয়ে ৭৩ জনের সংখ্যাটা আমি মনে করি ১৫০ উপজেলার জন্য ৭৩ জনের সংখ্যাটা খুবই কম, এটা কোনো সমস্যাই না। এটা সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগ নিপীড়ন চালিয়েছে, প্রলোভন দেখিয়েছে, একমাত্র শাহজাহান ওমর ছাড়া আর কাউকে নিতে পারে নাই। এবং আমি আপনাকে বলি, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ আছে, ইন্টিগ্রেটেড আছে, ইউনাইটেড আছে, সম্পূর্ণরূপে দল ঐক্যবদ্ধ আছে, ইস্পাত কঠিন ঐক্যের মধ্যে আছে। জি, আপনার কাছে এই উপজেলা নির্বাচন নিয়ে প্রশ্ন করতে চাই যে একটা সরকারি দলীয় একটা সিদ্ধান্ত ছিল মন্ত্রী কিংবা এমপির যারা স্বজন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, কিন্তু দেখা যাচ্ছে বেশ কজন সরে দাঁড়ালেও আবার এখনো বেশ কিছু সংখ্যক প্রার্থী রয়েছেন যারা নির্বাচনে আছেন। শেষ বিচারে আসলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হতে পারে? এটা কি নির্বাচনের আগে হবে না নির্বাচনে জয়ী হওয়ার পরে? প্রথমত মোশাররফ ভাই যেটা বললো যে প্রলোভন দেখাচ্ছে আওয়ামী লীগ বিএনপি কেনার জন্য, আপনি বলেন এমন কোন উপজেলা আছে যেটা ৩টা ৪টা ৫টা প্রার্থী নাই? এমন এইরকম তো নাই কোনো উপজেলা। তাহলে যদি নাই বা থাকে, বিনা ভোটে হবে, বিনা ভোটে একজন উপজেলার চেয়ারম্যান হয়ে গেছে। তো বিএনপিকে কেন প্রলোভন দেখায় আনতে হবে? বিএনপিকে কেন প্রলোভন দেখিয়ে আওয়ামী লীগ আনবে, সেটা আমি জানতে চাই মোশাররফ ভাইয়ের কাছে। এই যে দোষটা দিচ্ছে, ব্লেমটা দিচ্ছে, ওনাদের প্রার্থী ওনাদের বসাতে পারে না, ওনাদের এটা রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত নিয়েছে, যে কারণে আগে থেকেই নিচ্ছে, প্রথম যে নিচ্ছে তা না, এর আগেও ইউনিয়ন পরিষদে মানে নাই, ইয়েতে মানে নাই, মানে ন্যাশনাল ইলেকশনে মানে নাই, এখনো মানছে না। অনেক দলের নেতাকর্মীরা চলে গেছে, ঘরে উঠে গেছে, বিদেশ পালিয়েছে ওনাদের এই হটকারী সিদ্ধান্তের জন্য। সেটার জন্য ওনারা ওনাদেরটা ভাববে, কিন্তু দোষ দিচ্ছে আওয়ামী লীগের। আর আমাদের যে বিষয়টা, আওয়ামী লীগের যে নির্দেশনা, সেটা কিন্তু যারা পরিবারের লোক, মন্ত্রী এমপিদের, তাদেরকে, তারা যারা ইলেকশন করছে তাদেরকে বলা হয়েছে সরে যাওয়ার জন্য, কিন্তু তারা গণতান্ত্রিকভাবে, রাজনৈতিক একটা ফ্যামিলির সন্তান, রাজনীতি করছে, তারা কিন্তু নৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে, রাজনৈতিকভাবে অবশ্যই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। তাহলে এই সিদ্ধান্ত দেয়া হলো কেন? এটা দলের মানে নেতৃবৃন্দরাও জানেন, কিন্তু তারপরও জননেত্রী শেখ হাসিনা উদার মনোভাবাপন্ন, তিনি চান যে একজন এমপি তিনি আছেন, তার পরিবারের লোক না হয়ে যদি অন্য একজন নেতা, রাজনৈতিক নেতা যারা উপজেলায় আছেন তারা যদি হন, তাহলে সকলে মিলে অংশগ্রহণ করতে পারলো, এক জায়গায় ক্ষমতাটা কেন্দ্রীভূত হলো না। সেই উদারতা থেকে তিনি সে কথা বলেছেন। এখন যদি করেই ফেলে, সেটা নিয়ে 30 তারিখে বৈঠক আছে, হয়তো হতে পারে, না হয় হবে না, এটা তো কোনো বড় কিছু ফ্যাক্ট মনে করা হচ্ছে না। বসলে বসবে, বলা হয়েছে, অনেকেই সে কথাটা হয়তো রাখছে না। আর 30 তারিখে আমাদের মিটিং আছে দলীয়, সেই ফোরামে কথা হবে। এবার একটু দেখেন, আমি পেছনে যেতে চাই। উনি নিজেই বললেন, মানি ইজ নো প্রবলেম, I will make the politics difficult for the politician. এটা কিন্তু আমি বলি নাই, অর্ধেক বলেছেন, অর্ধেক বলেছেন আপনি, আমি বাকি অর্ধেক বলেছি। আপনি বলেছেন মানি ইজ নো প্রবলেম, জিয়াউর রহমান বলেছেন, এই তো এক্স্যাক্টলি। আমি একটু তারপরের অংশটা, আমি আইডিয়া ইজ প্রবলেম, তারপরের অংশটা উনি কি বলেছিলেন সেটা আমি বলেছি না, সেইটা তো আপনি খণ্ডিত করে বললে হবে না। খণ্ডিত না, আমি সবাই চার জায়গাতে চারটাই না বললে তো হবে না, সবাই শুনছেন, আমি খণ্ডিত বলছি না, উনি খণ্ডিত বলছেন।
জিয়াউর রহমান যে কোটেশনটা বলেছিলেন, কথাটা বলেছিলেন, সেটা আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, সবাইকে সাক্ষী রেখে বলছি, উনি বলেছিলেন মানি ইজ নো প্রবলেম, আই উইল মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট। এইটা একটি পেপার, একটি বিষয়, এখন আরেকটি বিষয়। এখন আচ্ছা ঠিক আছে, আমি পরের অংশটুকু বাদ দিলাম, আই উইল মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান বাদ দিলাম। মানি ইজ নো প্রবলেম এটা তো বলেছেন। হ্যাঁ, মানি ইজ নো প্রবলেম, আইডিয়া ইজ প্রবলেম ফর দ্য ডেভেলপমেন্ট। মানি ইজ নো প্রবলেম কেন বলেছিলেন? বলেছিলেন আইডিয়া ইজ প্রবলেম, ওই যে মানি ইজ নো প্রবলেম। শোনেন, ধৈর্য সহকারে শুনুন, আমি তো আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছি, ভালো লেগেছে শুনতে। মানি ইজ নো প্রবলেম এই জন্য বলেছেন যে শিল্প ঋণ সংস্থা থেকে, সংস্থার মাধ্যমে, শিল্প ব্যাংকের মাধ্যমে, এই যে বিএনপি করার নাম করে ক্ষমতায় টিকে দুইটা নাম বলেন তো, শিল্প ঋণ সংস্থা থেকে জিয়াউর রহমান ইল্লিগালি দুইটা, একটা নাম বলেন যে জিয়াউর রহমান শিল্প ঋণ সংস্থা থেকে ইল্লিগালি ঋণ দিয়েছে, একটা নাম বলেন। বলতে দিচ্ছেন, আপনি বলে ফেলছেন, একটা নাম বলেন। আমি কি আপনাকে ডিস্টার্ব করেছি? না, একটা নাম বলেন আপনি কেন আমাকে ডিস্টার্ব? একটা নাম বলেন না প্লিজ। আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। আমি বলেছি যে সেই জন্যই বলেছেন আপনারা কারা কারা টাকা প্রয়োজন আসেন, দল বিএনপি করেন, মানি ইজ নো প্রবলেম। আরেকটা কথা বলেছেন না, 9% থেকে 9% বা 9 আর 6 আপনি শোনেন নাই? এটা কি মিস্টার 10% শোনেন নাই? হাও ভবনের স্লোগান শোনেন নাই? যে কোনো কাজের জন্য মিস্টার 10% স্লোগান আপনি শোনেন নাই? তাহলে আপনি বিএনপি করেন নাই, বা কোথায় ছিলেন আমি জানি। আজকে আমাদের এখানে শেষ আপনি যদি না শুনে থাকেন, অসংখ্য ধন্যবাদ। সময় যে নকল হয়েছিল, ঢাকা শহরের ছেলেমেয়েরা মানে যারা ফেল করতো, তারা চলে যেত গ্রামে নকল করে পরীক্ষা দেওয়ার জন্য। আজকে এখানে শেষ করতে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক অপু উকিল, অসংখ্য ধন্যবাদ জনাব মোশাররফ আহমেদ ঠাকুর আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে নিউজ অ্যান্ড ভিউজ। এতক্ষণ যারা বিশ্লেষণে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।